অনেকে আসলে নোট করে পড়তে ভালোবাসে, অনেকে নোট না করে পড়তে ভালোবাসে। আসলে এটা পারসন টু পারসন ভেরি করে। আমার ক্ষেত্রে যেটা দেখা গেছে, আমি যদি নোট করে পড়ি তাহলে আমার প্রোডাক্টিভিটিটা প্রায় ৫ থেকে ১০ গুণ বেড়ে গেছে। তো এক্ষেত্রে আসলে আমি নোটটা এফিশিয়েন্ট এবং নিট ওয়েতে যদি আমি নোট করতে পারি, তাহলে আমার প্রোডাক্টিভিটি অনেক বেশি বেড়ে যায় এবং এক্সামে টোটাল রেজাল্ট যেটা আসার কথা ছিল তার থেকে আসলে ভালো রেজাল্ট করি আমি, এবং খুব অল্প সময়ে পড়াগুলো গুছিয়ে ফেলতে পারি। সো আজকে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে আসলে নোট করা যায় এটা নিয়ে। এখন এই ভিডিওটা আসলে দুইটা পার্টে ভাগ করব। একটা হচ্ছে আপনার পার্সোনাল নোট, আরেকটা হচ্ছে লেকচার নোট। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওতে একটা লাইক দিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনার ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই আনসাবস্ক্রাইব করে দিবেন এবং একটি ডিসলাইক দিবেন, এবং কেন ভালো লাগেনি তা কমেন্টে জানাবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিতরে প্রবেশ করা যাক। এখন আমি যে হচ্ছে পার্সোনাল নোট, সেটা হচ্ছে 4টা ভাগে ভাগ করছি। প্রথম যে ভাগটা হচ্ছে সেটা হচ্ছে এক্সামের আগে, প্লাস হচ্ছে যদি আপনি স্লাইড থেকে পড়েন তাহলে কিভাবে আপনি নোট করবেন। এই ক্ষেত্রে আমি এক্সামের আগে এবং স্লাইড থেকে যদি পড়ি তাহলে দেখেন এক্সামের আগে তো অনেক কম সময় থাকে। সো আপনি যদি একদম সব কিছু নোট করতে যান তাহলে আপনি কিন্তু নোট করতে যে সময়টা কিল করে ফেলবেন, আর পড়া হবে না। তো সেক্ষেত্রে আমি করতাম কি, নোটটাকে যত বেশি ছোট করা যায়, তো যেগুলো একদম ডেফিনেশন সেগুলো আমি লিখে রাখতাম। ধরেন একটা স্লাইডের মধ্যে ডেফিনেশন আছে এবং কিছু বর্ণনা দেওয়া আছে, যে বর্ণনাগুলো পরীক্ষা আসার কোনো সম্ভাবনা নেই। ধরেন একটা ডেফিনেশন দিয়ে ডেফিনেশনটাকে আসলে প্রুফ করার ট্রাই করছে, সো সেই বর্ণনাটা তো আমার দরকার নেই, তাহলে ওই বর্ণনাটা আমি বাদ দিয়ে শুধুমাত্র আমি ডেফিনেশনটা আমি আলাদা একটা নোট খাতায় তুলে রাখতাম। এরপরে কী তুলতাম, এরপরে হচ্ছে যেই সূত্রগুলো ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো তুলে রাখতাম। ইভেন যেই ডেফিনেশনটা যেই হচ্ছে আপনার হচ্ছে ফর্মুলার ডেরিভেশনটা আসবে না, সেই ডেরিভেশনটা টোটালি বাদ দিয়ে দিতাম। এবং অনেক সময় দেখা যায় যে কিছু কিছু ফিগার অনেক বেশি ইম্পর্টেন্ট, যেগুলো হচ্ছে আপনি নোট করতে পারবেন না, সেগুলো আমি কি করতাম, আমার নোট খাতায় লিখে রাখতাম পেজ নাম্বার 17, এখানে একটা ফিগার আছে, ফিগারের নাম লিখে দিতাম এবং ফিগারটা কতটা ইম্পর্টেন্ট ওই স্টারটা আমি নোট খাতায় দিয়ে দিতাম। তাহলে মানে হচ্ছে এইভাবে আমি আমার নোটটা গুছাইতাম। তাহলে আগেরবার যদি রিক্যাপ করি তাহলে জিনিসটা হচ্ছে, এক্সামের আগে এবং স্লাইড থেকে যদি পড়ি, স্লাইড বলতে হচ্ছে স্যারের যে স্লাইডগুলো আছে, মাইক্রোসফট স্লাইড, ঠিক আছে, পাওয়ার পয়েন্টের স্লাইড, সেগুলো থেকে যদি পড়ি তাহলে আমি যে কাজটা করতাম সেটা হচ্ছে প্রথমে হচ্ছে ডেফিনেশনটা লিখে রাখতাম। তারপরে হচ্ছে কিছু যদি ক্যারেক্টারিস্টিক থাকে একদম শর্ট করে নোট করে যে লিখে রাখতাম। ধরেন একটা ক্যারেক্টারিস্টিক দেওয়া আছে একটা জিনিসের, সেই জিনিসটা ক্যারেক্টারিস্টিকটা দেওয়ার পরে একটা উদাহরণ দেওয়া আছে, মানে অনেক বড় এক্সাম্পল দেওয়া আছে, আমি হচ্ছে ক্যারেক্টারিস্টিকটা লিখতাম আর উদাহরণটা জাস্ট মানে 4টা ওয়ার্ড লিখে রাখতাম, যেন হচ্ছে আমার মনে পড়ে যায় এরকম উদাহরণটাও এখানে দেওয়া আছে। তারপরে যেটা করতাম, যেই ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো লিখে লিখে রাখতাম। এরপরে যেটা করতাম, যে হচ্ছে কোনো ডেরিভেটিভ যদি অনেক বেশি ইম্পর্টেন্ট হয় তাহলে সেটা আমি লিখে রাখতাম, আর যেটা ডেরিভেটিভ ইম্পর্টেন্ট না সেটা আমি ক্রস করে দিতাম। আর কিছু কিছু ফিগার যেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, ফিগার তো হচ্ছে যে আপনি অঙ্কন যদি করতে যান নোট খাতার মধ্যে তাহলে অনেক টাইম লাগবে, যেহেতু এক্সামের আগে, সেহেতু আমি ফিগারের নামটা লিখে দিতাম, পেজ নাম্বার 17 এই ফিগার আছে, এবং ফিগারটা কত বেশি ইম্পর্টেন্ট সেটা আমি রেটেড করে রাখতাম। তো নোট করার জন্য আমি হচ্ছে যে দুইটা কালারের কলম ইউজ করতাম। অনেকে দেখা যায় যে 8-10টা কালারের কলম ইউজ করে, 8-10টা কালারের কলম ইউজ করে আসলে পরীক্ষার আগে নোট করাটা অনর্থক মনে হয়, কারণ আপনি কলম চেঞ্জ করে লিখতে গেলে আপনার প্রোডাক্টিভিটি অনেক বেশি কমে যাবে। সো প্রোডাক্টিভিটির ক্ষেত্রেও কিন্তু আপনার মনোযোগ দিতে হবে, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপরে যেই জিনিসটা হচ্ছে, যদি এক্সামের আগে এবং আপনি যদি বই থেকে পড়েন তাহলে কীভাবে পড়বেন। তো এক্সামের আগে যদি বই থেকে পড়ি তাহলে আমি ট্রাই করি যে বই থেকে যেই জিস্টগুলো আছে সেগুলো তুলে আমি খাতার মধ্যে, আমার নোট খাতার মধ্যে লেখার ট্রাই করতাম। মানে একদম বইয়ের যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো একদম সংক্ষেপে, যতটুকু সংক্ষেপে লেখা দরকার ততটুকু আমি লিখে হচ্ছে যে নোট খাতার মধ্যে রাখতাম। তো এইটা হচ্ছে আমার আসলে বই থেকে পড়ার মেইন জিনিস। ইভেন বইয়ের মধ্যে যদি কোনো ফিগার থাকে আমি ট্রাই করতাম ফিগারটা হচ্ছে নোট খাতায় তুলে রাখতে, যে কোনোভাবে হলো, এটা স্কিমেটিক ডায়াগ্রাম বা হচ্ছে যে আপনার যে কোনো একটা ডায়াগ্রাম যেন আমি বুঝতে পারি। কিন্তু দেখেন বইটাকে আসলে পরীক্ষার আগের রাত্রে হ্যান্ডেল করাটা অনেক কঠিন। একটা বইয়ে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যদি আপনি যান তাহলে একটা বইয়ে 600 পেজ, 625 পেজ, আপনি এই পেজ আকারেও যদি খুঁজতে যান তাহলে আপনার খুঁজতেই তো মাথা নষ্ট হয়ে যাবে। তো বই থেকে আপনি সরাসরি হচ্ছে যে যেভাবে পারেন সারসংক্ষেপে হলেও আপনি জিনিসগুলোকে আপনার নোট খাতার মধ্যে তুলে রাখবেন।
এরপর যেটা হচ্ছে সেমিস্টার শুরুতে যদি হয় এবং স্লাইড থেকে যদি পড়েন তাহলে কি করবেন। সেমিস্টার শুরুতে এবং স্লাইড থেকে যদি পড়েন তার মানে হচ্ছে ধরেন আপনার 50টা স্লাইড আছে, 50টা স্লাইড আপনার নোটের মধ্যে নেওয়ার দরকার নেই। আপনি হচ্ছে স্লাইডগুলোকে দেখবেন যে কোন জিনিসগুলো আপনার পড়া আছে বা একদম ক্রিস্টাল ক্লিয়ার বুঝতে পারছেন, সেই জিনিসগুলো আপনার নোটে নেওয়ার দরকার নেই। ঠিক আছে, আপনি জাস্ট নোটের মধ্যে লিখবেন যে এই জিনিসটা এত নাম্বার হচ্ছে স্লাইডের, এত নাম্বার পেজে আছে। আর বাকি যেগুলো আছে, ঠিক আছে, ধরেন আপনি হচ্ছে যে ধরেন একটা টপিক আপনি জানেন, ধরেন থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল, এটা আপনার একদম কনসেপ্ট ক্লিয়ার। তো আপনি যখন লিখবেন যে থার্মোডাইনামিক ফার্স্ট ল নোট খাতার মধ্যে, থার্মোডাইনামিক ফার্স্ট ল, তারপরে আপনি স্পেস দিবেন, স্পেস দিয়ে লিখবেন যে এই থার্মোডাইনামিক ফার্স্ট লটা আসলে কোথায় আছে, কোন স্লাইডে আছে, স্লাইডের নাম্বার দিবেন, স্লাইডটাকে যেভাবে আপনি আইডেন্টিফিকেশন করেন, স্লাইড নাম্বার এবং হচ্ছে যে ওইটা আপনি ওইভাবে রেখে দিবেন। তো ধরেন কোনো এক সময় আপনি পড়তে যে আপনার টপিকটা দেখলেন যে থার্মোডাইনামিক ফার্স্ট ল, এটা আসলে আমি কি মনে আছে নাকি ভুলে গেছি, তখন আপনি দেখবেন যখন আপনি ড্যাম শিওর হবেন তখন এই টপিকগুলো এইভাবে লিখবেন। এছাড়া বাকি সবগুলো টপিক আপনি যত পারেন লিখে রাখবেন এবং শর্ট করে নোট করতে হবে। শর্ট যদি আপনি যদি ভালোভাবে যদি নোট করতে চান, এত বড় যদি নোট করেন, আপনি যে স্লাইডে যদি 50 পেজ আছে, আপনি যদি খাতাও যদি 50 পেজ লিখলেন, তাহলে তো নোট করার আসলে কোনো মানে থাকলো না। তো এই ক্ষেত্রে আপনাকে অলমোস্ট সবসময় মাথার মধ্যে এটা রাখতে হবে যে আপনি 50 পেজের নোটকে কীভাবে হচ্ছে 5 পেজে কনভার্ট করবেন, ক্ষেত্রে বিশেষে 10 পেজের বেশি যদি চলে যায়, তার মানে আপনার আসলে স্লাইড থেকে 10 পেজে যদি আপনি নোট কনভার্ট করতে না পারেন, 50 পেজের স্লাইড থেকে 10 পেজের নোট, তার মানে আপনি নোট এফিসিয়েন্ট হয়ে করতে পারতেছেন না। এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। সো এখানে আসলে আপনি ডেরিভেটিভ, ফিগার সব কিছু আপনার নোটের মধ্যে আপনি ইনক্লুড করে রাখবেন এবং অবশ্যই যেই জিনিসটা মাথার মধ্যে রাখবেন যেন হচ্ছে যে একদম নোটটা হচ্ছে যে শর্ট হয় এবং ক্লিন হয়। এমনভাবে লিখবেন না, সেমিস্টার শুরুতে এমনভাবে লিখবেন না যেন আপনার নোট পরবর্তীতে পরীক্ষার আগে পরে আপনি নিজে বুঝতে না পারেন। তো লেখার সময় একটু ধৈর্য সহকারে লিখতে হবে। এখানে 2-এর জায়গায় আপনি 3টা কলম ইউজ করতে পারেন, 3 রঙের কলম ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। যখন আপনি বই থেকে পড়বেন, এখন সেমিস্টার শুরুতে যখন আপনি বই থেকে পড়বেন, তখন জিনিসটা হচ্ছে উল্টা। তখন আপনি হচ্ছে যে বই থেকে আপনি হচ্ছে দাগ দিয়েও পড়তে পারেন অথবা হচ্ছে বই থেকে ডেফিনেশনগুলো এখানে নোট খাতায় লিখতে পারেন, কিন্তু এখন আপনি বইয়ের পেজ নাম্বারটা লিখে রাখবেন। তো বইয়ের পেজ নাম্বারটা লিখে রাখলে যেই জিনিসটা হচ্ছে আপনার পরবর্তী সময়ে আপনি ওই বইটা পড়তে পারবেন, পরে পরবর্তী যখন আপনি সময় থাকবে তখন আপনি আবার নোট করতে পারেন। কিন্তু হচ্ছে প্রথম দিক থেকে, সেমিস্টারের প্রথম দিক থেকে যদি আপনি বইয়ের একদম নোট করা শুরু করেন, দেখা যাবে কিছুদিন পরে আপনার হচ্ছে যে ওই এনার্জিটা থাকবে না, এনার্জিটা পুরো একদম মানে লস হয়ে যাবে। আপনি হচ্ছে লেথার্জিতে চলে যাবেন, আপনার এনার্জি লেথার্জি স্টেজে চলে যাবে, পরে আপনি আপনার এনার্জি হারাই ফেলবেন। সো এইটা যখন আপনার উপর ঘাড়ে একটা বোঝা পড়ে যাবে, পরীক্ষা আসবে, তখন তার আগ মুহূর্তে আপনি বই থেকে নোট করতে পারেন। তাছাড়া এমনিতে বইয়ের মধ্যে আপনি পেজ নাম্বার আকারে লিখে রাখতে পারেন যে এই পেজে এই টপিকটা আমি পড়ছি, এটা এরকম ছিল, অথবা কিছু হচ্ছে যে ফর্মুলা এগুলো লিখে রাখতে পারেন যদি বই থেকে পড়েন। এরপরে যদি চলে আসি তাহলে হচ্ছে লেকচার নোট। লেকচার নোটের ক্ষেত্রে স্যার যা বলছে সেটা আপনি একদম যা আছে পরীক্ষা, মানে আপনি যখন স্যারের কথা শুনতেছেন তখন যা বলছে তাই তুলে রাখার ট্রাই করবেন ক্লাসের মধ্যে। সবথেকে ভালো হয় আপনি রেকর্ড করে আসেন। রেকর্ডটা করে যখন বাসায় আসবেন তখন হচ্ছে যে সেই কথাগুলো কি স্যার তো দেখেন, এই আমি যেভাবে কথা বলতেছি আপনার সাথে যে ক্যাজুয়াল কথা বলতেছি, আমি কিন্তু হচ্ছে যে নর্মালি কথা বলতেছি, দেখা যাচ্ছে অনেকগুলো পজ দিতেছি, অনেক কথা 2বার বলতেছি। তো এইভাবে যদি আমি কথা বলি তাহলে অনেকগুলো কথা হচ্ছে আপনি যদি লিখতে যান এইভাবে, তাহলে দেখা যাবে যে এই যে তাহলে অনেকগুলো কথা বলতেছেন, এইভাবে লিখতে গেলে আপনি ঝামেলার মধ্যে পড়ে যাবেন। তখন আপনি স্যারের রেকর্ডটা শুনে সুন্দর করে গুছাই লিখবেন। তো এতে যে জিনিসটা হবে, পরীক্ষার আগ মুহূর্তে আপনার পড়তে সুবিধা হবে। যেমন স্যার একটা কথা বলতেছে, ইউনো বলে আমাদের একজন স্যার হচ্ছে যে তার হচ্ছে এনোটেশন বলতে পারি, স্যার ওইভাবে কথা বলেন। তো এখন হচ্ছে যে আপনি যদি ওইভাবে লিখতে যান সবটাই, তাহলে দেখা যাবে যে আপনি অনেক কিছু ক্যাচ করতে পারবেন না। কিন্তু আপনি যদি রেকর্ড করে কোনো রকমে আনতে পারেন তো আপনি আসলে উইন। তো তখন হচ্ছে আপনি ঠান্ডা মাথায় বাসায় বসে স্যারের কথাগুলোকে আপনি প্যারাফ্রেজ করবেন। প্যারাগ্রাফকে প্যারাফ্রেজ করা এরকম একটা হচ্ছে ওয়েবসাইটও আছে। সো ওইখানে হচ্ছে যে আপনি নিজেই প্যারাফ্রেজ করে স্যারের কথাগুলোকে, লাইনগুলোকে সাজায় তারপরে হচ্ছে আপনার নোট খাতায় লিখবেন। এতে হচ্ছে যে কী হবে, আপনার পড়ার জন্য পরীক্ষার আগে প্রত্যেক সুবিধা হবে এবং আপনি গুছিয়ে পরীক্ষা হলে লিখতে পারবেন। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি আপনার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে যে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। এবং এই ভিডিওটা সম্পূর্ণ আসলে আমার নিজের অভিজ্ঞতা বেস, এতে আসলে অনেক কিছু ভুল হতে পারে, আমার জন্য কাজে লাগছে, আপনার জন্য নাও লাগতে পারে। তবে আপনি ট্রাই করে দেখতে পারেন, ট্রাই করতে তো কোনো সমস্যা নেই, জীবনে শুধুমাত্র ট্রাই করাটাই
ট্রাই করাটাই আসলে দরকার। যত আপনি ট্রাই করবেন, আপনার প্রসেস ভালো না লাগলে অন্যটাতে যাবেন, অন্য প্রসেস ভালো না লাগলে আপনি নিজের মতো প্রসেস তৈরি করবেন। কিন্তু ট্রাই করতে তো কোনো মানা নাই। আপনি ট্রাই করে দেখেন, যদি আপনি বেনিফিটেড হন তাহলে তো আমার এই ভিডিওটা বানানো সার্থক। যেহেতু আমি বেনিফিটেড হইছি, আমার হচ্ছে যে উপকার হইছে, আমার ইফেক্টিভিটি 5 থেকে 10 গুণ বেড়ে গেছে, ইভেন আমার রেজাল্টও বেড়ে গেছে। সো এই ওয়েগুলোতে যদি আপনি ফলো করেন তাহলে অবশ্যই হচ্ছে যে আপনার রেজাল্ট ভালো হতে পারে এবং হচ্ছে আপনি প্রোডাক্টিভ ওয়েতে একটা নোট খাতা তৈরি করতে পারবেন, যেই নোট খাতাটা আপনার এক্সাম অথবা হচ্ছে যে পরবর্তীতে জব এক্সামের জন্য কাজে লাগবে। যেমন হচ্ছে আমি আমার সেমিস্টারে যে নোটগুলো করছি সেগুলো আমি জবে পড়ছি। জবের সময় আমি সেই নোটগুলো পড়ে আমি বিভিন্ন জবে প্রথম হয়েছিলাম। সো এই জিনিসগুলো আপনি মাথায় রাখবেন। তো মাথায় রেখেই পড়ালেখা করবেন, সুন্দর করে একটা নোট করবেন। তারপরে হচ্ছে আপনারা নোটের উপর একদম ফোকাস করবেন। আপনার দরকারে রিসার্চ করবেন, করে আপনারা নোট একটা ভালো করে তৈরি করবেন। নোটের আসলে কোনো বিকল্প নেই। আপনার নিজের নোট আপনার নিজের কাছে অনেক বেশি ভ্যালুয়েবল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশেই থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে আপনাদের সময়ের জন্য।